সমুদ্রের বুকে এক টুকরা মাটি, আর এই মাটিতে থাকে হাজারো মানুষ যাদের চোখে আছে কিছু স্বপ্ন। স্বপ্ন ভরা চোখ নিয়ে বছরের পর বছর তাকিয়ে আছেন দেশের সরকারের দিকে। একদিন তাদের স্বপ্ন পূরণ হবে সেই আশায়। ইতিহাস, স্বপ্ন আর সীমাহীন সম্ভাবনা এক বিস্ময় ভূমি কিন্তু সন্দ্বীপ। আজ আমরা দাঁড়িয়ে আছি অতীত আর ভবিষ্যতের সন্ধিক্ষণে। আর সামনে দেখি একটি সাহসী রূপান্তরের স্বপ্ন বা গল্প। একটি সবুজ ও আধুনিক সমৃদ্ধ সন্দ্বীপ, এটা আমার স্লোগান। 2021-22 সালে বিদ্যুতের আলো যখন সন্দ্বীপে ছড়িয়ে পড়ে, 2025 সালে আধুনিক ফেরি সার্ভিস চালু হয়েছে। এবার সময় এসেছে আরও বড় কিছু করার, যা সন্দ্বীপ মানুষকে বাঁচার এবং কিছু নতুন করে করার উদ্দীপনা জাগায়। আমার অনেক স্বপ্ন, যেখানে আমি উল্লেখ করছি মেরিন ড্রাইভ, শক্তিশালী রক্ষাবাদ, 6 লেনের মহাসড়ক আর একটি মুক্ত ন্যায্য সংগঠিত যোগাযোগ ব্যবস্থা। আমার পরিকল্পনায় একটি সবুজ রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল, যেটাকে আমরা গ্রিন ইপিজেড বলতে পারি, যেখানে উৎপাদন হবে সামুদ্রিক মাছ, সবজি, সৌর প্যানেল এবং দুগ্ধজাত পণ্য, যা হবে দেশের প্রথম গ্রিন ইপিজেড, যা আমাদের রপ্তানি বাড়াবে, কর্মসংস্থান সৃষ্টি করবে এবং সন্দ্বীপকে গড়ে তুলবে ভারত, নেপাল, ভুটানের জন্য একটি কৌশলগত ট্রানজিট হাব। আমার পরিকল্পনায় আছে অনলাইন টিকিটিং, ভাসমান জেটি নির্মাণ, দক্ষ জনশক্তি তৈরি, ইকো ট্যুরিজম কটেজ সংস্কৃতি, আধুনিক ট্রাফিক ব্যবস্থা এবং নাগরিক কমিটির মাধ্যমে সুন্দর একটি শাসন ব্যবস্থা। এটি কেবল স্বপ্ন নয়, এটি কেবল একটা প্রজেক্ট নয়, এটি সন্দ্বীপের মানুষের আকাঙ্ক্ষা, একটি আন্দোলন, যেখানে প্রতিটি সন্দ্বীপবাসী ভবিষ্যতের নির্মাতা। একটি ভবিষ্যৎ যেখানে সমৃদ্ধ টেকসই উন্নয়ন এবং গর্ব। সন্দ্বীপের জন্য, বাংলাদেশের জন্য এটি একটি স্বপ্ন, এবং প্রত্যেকটা সন্দ্বীপবাসী এটা আকাঙ্ক্ষা করে সরকারের কাছে। সরকার যদি না দেয়, তাহলে আমরা কিভাবে এই জিনিসটাকে গড়ে তুলতে পারি, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি ফাহাদ, আপনাদের সাথে আছি। আমার ভিশন ও মিশন আমার মিশন হচ্ছে গ্রিন অ্যান্ড স্মার্ট সন্দ্বীপ 2035। মিশন সন্দ্বীপ হবে দেশের প্রথম পরিকল্পিত পরিবেশ বান্ধব অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণ দ্বীপ, যেটাকে আমি গ্রিন ইপিজেড নামে নাম দিয়েছি। এবং মিশন সবুজ শক্তি, শিল্পায়ন, আধুনিক যোগাযোগ এবং দক্ষ মানব সম্পদ এবং নিরাপদ ট্যুরিজম ব্যবস্থা গ্রহণ করা। আমার মিশন প্ল্যানে যেটা বলছিলাম আর কি, এখানে ডেভেলপমেন্ট প্ল্যানগুলো কী কী হবে, আমি কয়েকটা ডেভেলপমেন্ট প্ল্যান লিখেছি এখানে। গ্রিন ইপিজেড, সয়েল রুট, ড্যাম নির্মাণ, আধুনিক প্লটিং, জেটি, স্মার্ট ট্রাফিক সিস্টেম, অনলাইন টিকিটিং। গ্রিন ইপিজেড হোয়াট অ্যান্ড হোয়াই: উৎপাদন, মাছ, কাঁকড়া, দুধ, সবজি, সোলার প্যানেল, ফ্রি ফেব্রিকেটেড বাড়ি। এক্সপোর্টার হাব হবে সন্দ্বীপ, তরুণদের কর্মসংস্থানের হাব হবে সন্দ্বীপ। চলুন দেখি আসলে কিভাবে তরুণদের কর্মসংস্থান এবং এক্সপোর্ট হাব হবে। যেহেতু আমি এখানে আমার মিশন এবং ভিশন তুলে ধরছি, তো আমি সরকারকে বলবো যে এই বিষয়গুলো একটু যদি নজরে আসে আপনাদের, তাহলে একটু ভালোভাবে দেখার জন্য। সন্দ্বীপে যদি আমরা একটা গ্রিন ইপিজেড তৈরি করতে পারি সন্দ্বীপের মানুষ এবং ভবিষ্যতের জন্য, এবং হচ্ছে যে আধুনিক সামুদ্রিক মাছ, কাঁকড়া এবং প্রক্রিয়াজাতকরণ যে কারখানা, সেটা তৈরি করা। সরাসরি সমুদ্র থেকে সমুদ্র থেকে জেলেদের মাধ্যমে মাছ আহরণ করা এবং সেটা প্রক্রিয়াজাত এবং সংগ্রহ করা, এবং আইএসও অ্যান্ড হ্যাকআপ যে সার্টিফিকেশন আছে সেটা গ্রহণ করা, যেটা হচ্ছে মান নিয়ন্ত্রণ করার জন্য কাজে লাগে। এই প্রক্রিয়াজাত পণ্য ইউরোপের, মধ্যপ্রাচ্য, জাপান এবং চীনে রপ্তানি করা যেতে পারে, কারণ এইসব দেশগুলোতে এই পণ্যের অনেক চাহিদা। পাশাপাশি স্থানীয় জেলেদের বিভিন্ন ধরনের সুবিধা আমরা দিতে পারি, উন্নত জাল উৎপাদন বৃদ্ধি করা এবং বা মাছ ধরার যে সরঞ্জামগুলো আছে সেগুলোর আধুনিক টেকনোলজিগুলো আমরা সরবরাহ করতে পারি। পাশাপাশি কারখানা, প্যাকেজিং এবং কোল্ড স্টোরেজ বিভিন্ন বিষয়গুলোতে, যেগুলোতে একটা জনবল দরকার, সেখানে আমরা কর্মশক্তি হিসেবে সন্দ্বীপের যে যুবকদের কাজে লাগাতে পারি। এবং আমরা যদি সম্পূর্ণ ইপিজেডটাকে সৌরশক্তি দ্বারা যদি পরিচালনা করতে পারি, এক্ষেত্রে আমাদের দেশের যে এনার্জি শক্তি আছে সেটাও সেফ হবে, এবং পাশাপাশি আমাদের উৎপাদন খরচও কমে আসবে। সরকারকে বলবো আমি, এখানে যদি ট্যাক্স এবং অন্যান্য বিষয়গুলো ছাড় দিয়ে যদি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা যায়, তাহলে সরকার এটা করা উচিত বলে আমার মনে হয়। এবং এই ইপিজেডকে সামনে রেখে সন্দ্বীপের যে বৈদেশিক মুদ্রা আয়ের একটা সম্ভাবনা আছে, সেটাকে সরকার গুরুত্ব দিয়ে সন্দ্বীপবাসীর অর্থনীতি এবং অভূতপূর্ব পরিবর্তন আনার জন্য সরকার একটা বড় ভূমিকা রাখতে পারে, যদি সরকার সদস্য থাকে। ফ্লোটিং জেটি এবং মেরিন ড্রাইভ, এটা নিয়ে আমরা একটু বিস্তারিত কথা বলতে পারি। আধুনিক ভাসমান জেটি আমাদের সন্দ্বীপের অনেক দিনের আকাঙ্ক্ষা। চট্টগ্রাম সন্দ্বীপ কক্সবাজার সি রুট চালু এবং দুর্যোগকালে চলাচল সম্ভব, এরকম কিছু প্ল্যান আমি আপনাদেরকে বলবো। আসলে প্লটিং জেটি আপনি কিভাবে কাজ করবে এবং কোথায় নির্মাণ করলে ভালো হয়। প্লটিং জেটির যেটা বললাম আমি, হয়তো কুমিরা অথবা গুপ্তাছড়া ঘাটে কুমিরা অথবা হচ্ছে যে আমাদের বাউরিয়া ঘাটে, যেখানে হোক না কেন একটা জায়গায় নির্মাণ করলে এটা সবচেয়ে বেস্ট জায়গা হিসাবে আমি চিহ্নিত করছি। এবং যেটিগুলো পানির সাথে উঠানামা করবে, তাই জোয়ার ভাটা কারণে যাত্রী উঠানামার কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না।
যে কোনো আবহাওয়া, বিশেষ করে দুর্যোগপূর্ণ নৌযান বা আবহাওয়াতে নৌযান সহজেই বিকতে পারবে এবং যাত্রী চলাচল নিরাপদ থাকবে বলে আমি মনে করি। এটা যারা এই BIWTA তারা কিন্তু এটা আমার থেকে আরো বেশি বেটার জানেন। এবং সহজ নকশায় নির্মাণ, রক্ষণাবেক্ষণ খরচ কমানো যাবে, যেটা অনেক বেশি খরচ নেই আধুনিক জেটিগুলোর মতো। এবং এই ভাসমান জেটি ব্যবহার করে সরাসরি চট্টগ্রাম, সন্দ্বীপ, কক্সবাজারে একটি আধুনিক সি রুট সার্ভিস চালু করা যাবে এবং এই ক্ষেত্রে পর্যটন ব্যবসায় সন্দ্বীপের একটা অগ্রণী ভূমিকা এবং সন্দ্বীপের অর্থনীতিকে আরো বেশি ত্বরান্বিত করবে। দ্রুতগতির বুট এবং ক্যাটমারন অথবা ফেরি সার্ভিস যদি চালু করা যায় উন্নত মানের, সেক্ষেত্রে পর্যটক এবং পণ্য পরিবহন সহজ হবে। সন্দ্বীপ হবে দক্ষিণ অঞ্চলের পর্যটন ট্রায়াঙ্গেল, যেটা আমি বলছিলাম, চট্টগ্রাম, সন্দ্বীপ এবং কক্সবাজার, এই তিনটাকে একত্র করে একটা কেন্দ্রবিন্দু এবং পাশাপাশি এই পর্যটন ব্যবসাটাকে অনেক উন্নত শিখরে নেওয়া যাবে, যে ক্ষেত্রে তিনটা অঞ্চলেরই কি অর্থনৈতিক ভারসাম্য আসবে। ভাসমান জেটি থাকলে আসলে আমাদের কি ধরনের সুবিধা হতে পারে? ভাসমান জেটি থাকলে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কিন্তু এটা সীমিত আকারে চলাচল ব্যবস্থা সহজ করতে পারে। পাশাপাশি উদ্ধার কাজকে যখন কোনো ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং বিভিন্ন কারণে উচ্চ জোয়ার হবে, তখন যদি কোনো রেস্কিউ কার্যক্রম করতে হয় সেটাকে আরো সহজ করে তুলবে। অনেক সময় হয়তো বা আমাদের উচ্চ জলোচ্ছ্বাস এবং আবহাওয়া খারাপের কারণে আমাদের ফেরি সার্ভিস বা অন্যান্য নৌকাগুলো চলে না, সেক্ষেত্রে ভাসমান জেটিটা এটার কার্যক্রমে সাহায্য, এবং এটি চট্টগ্রাম পথের যে নৌযাত্রী যারা আছে তাদের নিরাপত্তা অনেক বেশি বাড়াবে এবং বিভিন্ন হতাহত বা দুর্ঘটনার ঘটনা অনেক কমে যাবে, যেটা আমরা অনেক সময় দেখেছি চট্টগ্রাম সন্দ্বীপের নৌকা চলাচল পথে, যেখানে অনেক বেশি হতাহত হয়, সেটা অনেকটা কমে যাবে। এবং আমি যেটা বলছিলাম, চট্টগ্রাম সন্দ্বীপ এবং নোয়াখালীর মধ্যে একটা ড্যাম সংযোগ তৈরি করা। ড্যামটা হবে চট্টগ্রাম সন্দ্বীপের মধ্যে, এবং সন্দ্বীপ থেকে আবার মেঘনা দিয়ে হবে হচ্ছে যে হাতিয়াকে কানেক্ট করবে এবং নোয়াখালীকে কানেক্ট করবে। ধরো আমি যদি চট্টগ্রাম সন্দ্বীপ থেকে নোয়াখালী ও হাতিয়া পর্যন্ত একটা শক্তিশালী ড্যাম সংযোগ সড়কের কথা বলি, তাহলে ড্যামটি সমুদ্রের ঢেউ, জলোচ্ছ্বাস এবং জলবায়ু দুর্যোগ থেকে সন্দ্বীপকে সুরক্ষা দিবে, পাশাপাশি এটি রাস্তা চলাচল ব্যবস্থাকে উন্নত করবে এবং এই ড্যামটি দ্বারা কিন্তু বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আমি মনে করি। এবং সরকারের জাতীয় গ্রিডে প্রায় 500 মেগাওয়াট থেকে 1000 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ সংযুক্তি হতে পারে। তাহলে এটা সুবিধার সময় কি আমরা দেখি, 70 থেকে 80 কিলোমিটার চট্টগ্রাম নোয়াখালীর পথে দূরত্ব কমে যাবে, বিশেষ করে সোনাপুর বা সোনাইমুড়ি এবং হাতিয়ার দূরত্ব প্রায় 100 কিলোমিটার থেকে প্রায় 120 কিলোমিটার দূরত্ব কমে যাবে চট্টগ্রাম থেকে যদি সন্দ্বীপের কানেকশন রুট হয়। এবং পাশাপাশি আমি যদি বলি, সময় এবং খরচ দুটাই বাঁচাবে যাত্রীদের। নিরাপদ কৃষি পরিবহন কাজে, যেমন হাতিয়া থেকে সরাসরি চট্টগ্রাম পণ্য সরবরাহ করা যাবে খুব দ্রুত, এবং নোয়াখালী থেকে পণ্য সরবরাহ করা যাবে খুব দ্রুত। সন্দ্বীপ থেকে চট্টগ্রামের যে হয়ে দেশের অধিকাংশ মানুষ সহজে বিভিন্ন দুর্যোগপূর্ণ অবস্থায় কিন্তু চলাচল করতে পারবে, তখন আর নদী বা দুর্যোগপূর্ণ আবহাওয়ার দিকে তাকায় থাকতে হবে না। যেটা বলছি, দুর্যোগপূর্ণ সময় জরুরি পণ্য সরবরাহ করতে পারবে, মানুষের উদ্ধার কাজ চলমান থাকবে, এবং পাশাপাশি এখানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা গঠন করবে এই যদি ড্যামটা নির্মাণ করা হয়। সন্দ্বীপের রপ্তানি, কৃষি এবং শিল্পের দিগন্ত উন্মোচন হবে, এবং পাশাপাশি যারা যদি ইনভেস্টমেন্ট করতে চাইবে তারা কিন্তু তাদের ইনভেস্টমেন্টে আগ্রহ বাড়বে। এই ড্যামটি সরাসরি আমাদেরকে চট্টগ্রাম, ঢাকা মহাসড়কের সাথে সংযোগ করবে, পাশাপাশি আমাদের আমাদের নোয়াখালী এবং হাতিয়ার সাথে যে সড়ক সংযোগ, সেটার সাথে আমাদের ব্যবস্থাপনা উন্নতি করবে, এবং এটি একটি স্ট্র্যাটেজিক্যাল ড্যাম হতে পারে আমাদের ফিউচারের জন্য। অবশ্যই এটার কিছু অসুবিধাও আছে, কিছু সুবিধাও আছে। আমরা সুবিধা নিয়ে এটা কথা বলবো, এবং ড্যামের খরচ কত হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো অন্য একটা ভিডিওতে। ড্যাম যদি আমাদের নির্মাণ হয়, পাশাপাশি আমাদের কিন্তু সংযোগ সড়ক কিন্তু বড় হবে। যেমন আমি বলছিলাম, সন্দ্বীপের সাথে যদি একটা ড্যাম নির্মাণ হয়, এটার সাথে কিন্তু 6 লেন জাতীয় মহাসড়ক কানেক্টিভিটি আমরা বাড়াতে পারি। সন্দ্বীপ চট্টগ্রাম সরাসরি কানেক্টিভিটি হবে, ঢাকাগামী সড়ক দ্রুতগামী, ঢাকাগামী সড়কের সাথে দ্রুতগামী যানবাহনগুলো আমাদের সংযুক্ত করতে হবে, সময় খরচ দুটো বাঁচবে। এবং এটি কিভাবে কাজ করবে আমরা দেখিনি। সন্দ্বীপ থেকে সরাসরি চট্টগ্রামে 6 লেন বিশিষ্ট যে জাতীয় মহাসড়ক সংযোগ তৈরি করা, সেটা আমাদের পণ্য পরিবহন থেকে শুরু করে আমাদের আধুনিক ব্যবস্থায় সন্দ্বীপকে অনেক উচ্চ মাত্রায় নিয়ে যাবে। এই সড়ক সন্দ্বীপের মূল অর্থনীতিগুলোর সাথে সরাসরি যুক্ত করবে। সড়কের সড়ক হবে পরিবেশ বান্ধব এবং আন্তর্জাতিক মানের। আমরা এটার জন্য হয়তো আমরা চীনের সাথে অথবা জাপানের সাথে আমরা একটা কানেক্টিভিটি রাখতে পারি। এই সড়ক কোথায় নির্মাণ হলে ভালো হয় বা কোন রুট দিয়ে নির্মাণ হলে ভালো হয়? আমার মতে এই সড়ক উত্তর অঞ্চলের সাথে, সন্দ্বীপ উত্তর অঞ্চলের সাথে কানেক্টেড হতে পারে, যেটা মিরসরাই থেকে পাশের যে যেটি আছে সেটা সন্দ্বীপের পাশে যে উত্তর পাশ আছে সেটার সাথে কানেক্ট হবে। এবং এই সড়ক সন্দ্বীপকে মূল অর্থনীতির সাথে সরাসরি সংযুক্ত করবে, পাশাপাশি এখানে আমাদের চিকিৎসা ব্যবস্থা বলি আমরা, এবং হচ্ছে যে আমাদের যে আধুনিক যে সুবিধাগুলো আছে, সমূহগুলো আছে, সেগুলো আমাদের বাড়াবে, এবং সন্দ্বীপের মানুষের যে অনীহা সন্দ্বীপে থাকা সেটা অনেকাংশে কমে যাবে। সন্দ্বীপ থেকে চট্টগ্রামের বন্দর, রপ্তানি জোন এবং মূল শহরের সাথে সহজ এবং নির্বিচ্ছিন্ন যাতায়াত নিশ্চিত হবে।
যেটা আমাদের অর্থনীতিকে অনেক দূর নিয়ে যাবে। জাতীয় অর্থনীতির কথা বলছি আমি, শুধু সন্দ্বীপের অর্থনীতি না। এবং চট্টগ্রাম থেকে মহাসড়কের সাথে সংযুক্ত হয়ে সন্দ্বীপের পণ্য, পর্যটক এবং যাত্রীরা দ্রুত ঢাকায়, নোয়াখালী এবং হাতিয়াতে পৌঁছাতে পারবে। সময়, খরচ এবং উভয়ভাবেই কমবে। আমি যেটা বলছিলাম 30-40% পরিবহন পরিবহন খরচ এবং সময় কমে আসবে বলে আমার ধারণা। এবং পাশাপাশি আমাদের যে ঢাকাগামী যে পণ্যবাহী যে গাড়িগুলো আসে সেগুলো সরাসরি চট্টগ্রাম প্রবেশ করা লাগবে না। তারা মিরসরাই থেকে সরাসরি সন্দ্বীপ প্রবেশ করবে এবং সন্দ্বীপ থেকে তারা পণ্যগুলো খালাস করে তারা সরাসরি আবার সন্দ্বীপ থেকে তারা ঢাকার দিকে ফেরত যেতে পারবে। তাহলে ট্রাফিক কনজেকশন যে এটা অনেকাংশে কমে আসবে। এবং আমি যদি বলি আমাদের সন্দ্বীপ এবং চট্টগ্রাম পোর্টের সাথে একটা সংযোগ বাড়বে, এতে অর্থনীতি, দুই অঞ্চলের অর্থনীতি অনেকাংশে বেড়ে যাবে এবং পাশাপাশি সড়ক দুর্ঘটনা এবং অন্যান্য বিষয়গুলো অনেকাংশে কমে আসবে। সন্দ্বীপ সন্দ্বীপে বিনিয়োগকারীদের অনেক বেশি আগ্রহ বাড়বে। আমি যেটা বলছিলাম, সন্দ্বীপে কোনো আমরা কলকারখানা চাই না, যেগুলো হচ্ছে গ্রিন ইপিজেড চাই, যেটা আমরা বলছিলাম হয়তো সামুদ্রিক মাছ এবং কাঁকড়া এবং সামুদ্রিক পণ্য দ্বারা হচ্ছে যে ভরপুর থাকবে, যেটা হচ্ছে আমরা ইউরোপ বা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে আমরা টার্গেট করবো। আমাদের পর্যটন লক্ষ্যমাত্রা, আমরা পর্যটনকে আসলে মূল চাবিকাঠি হিসেবে ধরেছি। পর্যটন লক্ষ্যমাত্রা প্রতি বছর 40-50 লক্ষ, যেটা হচ্ছে যে কক্সবাজারের প্রায় কাছাকাছি হবে। এবং পরিকল্পিত ইকো ট্যুরিজম যদি আমরা বানাতে পারি, বছরে 40-50 লক্ষ পর্যটক একদম ইজিতে আমরা কি কভার করতে পারবো। পাশাপাশি 5,000-7,000 কোটি টাকা বার্ষিক রাজস্ব আয়ের সম্ভাবনা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি বলি সন্দ্বীপকে একটি পরিকল্পিত ইকো ট্যুরিজম হাব হিসেবে যদি আমরা গঠন করতে পারি সরকার উদ্যোগে, তাহলে কিন্তু আমরা সন্দ্বীপকে একটা ইকো ট্যুরিজম এবং সন্দ্বীপের অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা অনেক অংশে আগায় নিতে পারবো। পরিবেশ বান্ধব কটে, যেটা আমরা বলছি উচ্চ দালান তৈরি না করা, অনেক বেশি দালান তৈরি না করে, বাট ইকো ট্যুরিজম যেগুলো হচ্ছে খুব সহজে স্থানান্তর হবে সময়ের সাথে সাথে, এবং সেগুলো যদি আমরা পর্যটকদের আকর্ষণ করার জন্য যদি ইকো ট্যুরিজম সমুদ্র পাড় মেরিন ড্রাইভের পাশে যদি আমরা এটা করতে পারি, তাহলে এটা আমাদের অনেক বেশি পর্যটকদের আকর্ষণ করবে, দেশি এবং বিদেশিদের। স্থানীয় সংস্কৃতিকে আসলে আমাদের অগ্রাধিকার দিতে হবে এবং প্রাকৃতিক সামুদ্রিক জীবনকে আমাদেরকে অগ্রাধিকার দিয়ে কিন্তু সন্দ্বীপের এই মেরিন ড্রাইভ এবং ইকো ট্যুরিজম যে কথা বলছিলাম সেটাকে আমাদের আগায় নিতে হবে। আমাদের আসলে বছরে 40-50 লক্ষ যে পর্যটক, সেটাকে জায়গা দেওয়ার মতো আমাদের আগে ক্যাপাসিটিটা তৈরি করতে হবে। যে আমাদের যখন ঈদ কোরবান আসবে বা আমাদের বিভিন্ন উৎসব আসবে বা হলিডেগুলোতে আমাদের আসলে পর্যটকের যে চাপ বাড়বে, সেই চাপগুলোকে আমাদের সামাল দেওয়ার মতো কি আমাদের সেই সক্ষমতা থাকতে হবে। এবং পাশাপাশি যেটা বললাম, সরকার আসলে একটা প্ল্যান করলে 5-7 হাজার কোটি টাকা বার্ষিক আয় সম্ভাবনা, কিন্তু এটা একদম ফেলনা জিনিস না। যেখানে হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, ইকো ট্যুরিজম, কটেজ, পরিবহন, স্থানীয় বাজারের মাধ্যমে এই টাকা উপার্জন করা সম্ভব। ওখান থেকে ব্যাট এন্ড ট্যাক্স অনেক কিছু কিন্তু সরকারের রাজস্ব খাতে জমা হবে। স্থানীয় কর্মসংস্থান তো বাড়বে, পাশাপাশি পর্যটনকে কেন্দ্র করে হাজার হাজার কর্মসংস্থান হবে। যে সন্দ্বীপের বাইরে থেকে কিন্তু মানুষ সন্দ্বীপে যাবে এবং সেখানে মানুষ নিজের কর্মসংস্থান এবং জীবিকা নির্বাহর আশা খুঁজবে। সরকার চাইলে সন্দ্বীপকে একটা গ্রিন সিটি এবং দেশের একটা আইকনিক দ্বীপ হিসেবে গড়ে তুলতে পারে। এই সুন্দর পরিকল্পনাকে আসলে বাস্তবায়ন করতে হলে যদি সরকার আমাদেরকে সাহায্য না করে, আসলে আমরা কিভাবে এটাকে বাস্তবায়ন করতে পারি? প্রথমত আমাদের একটা নাগরিক কমিটি অথবা স্ট্যান্ডিং কমিটি গঠন করতে হবে সন্দ্বীপের মাটি ও মানুষদেরকে নিয়ে, যারা হচ্ছে সন্দ্বীপকে আসলে লিড দিতে পারবে, যাদের মনের ভিতরে কোনো লোভ, লালসা অথবা আকাঙ্ক্ষা নাই। অতএব তাদের জন্মভূমির প্রতি একটা ভালোবাসা থাকবে এবং সন্দ্বীপের মানুষ সেখানে কন্ট্রিবিউট করবে, আস্তে আস্তে সন্দ্বীপের মানুষ সেটাকে ডেভেলপ করবে। আমরা যেটা বলছিলাম আমার ভিশন এবং মিশন, সেটা হচ্ছে 2035 সালের মধ্যে আমরা অনেক কিছু বাস্তবায়ন করতে পারি। অন্তত আমাদের সন্দ্বীপের চারপাশে যে বাঁধ আছে সেটা আমরা নির্মাণ করতে পারি, যেটার বাঁধ নির্মাণের ক্ষেত্রে আমি যেটা বলছিলাম আমাদের হচ্ছে 8-10 হাজার কোটি টাকার মতো খরচ হতে পারে সন্দ্বীপের চারপাশে মেরিন ড্রাইভ এবং বাঁধ নির্মাণ করতে। আমাদের সন্দ্বীপে 50 কিলোমিটার প্রশস্ত চারপাশে এবং লম্বায় যদি বলি দৈর্ঘ্য এবং হচ্ছে 10-15 কিলোমিটার দৈর্ঘ্য। সো এখানে আসলে আমাদের তেমন কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলে আমি মনে করি না। সো এখানে সরকার যদি আমাদেরকে সাহায্য না করে, সরকারকে যদি আমরা বুঝাতে ব্যর্থ হয়, তাহলে নাগরিক কমিটি ও স্ট্যান্ডিং কমিটি সেটাকে নেতৃত্ব দিবে এবং তারা এই সংযোগ জিনিসটাকে তৈরি করবে এবং সন্দ্বীপের মানুষকে উপস্থাপন করবে এবং সন্দ্বীপ থেকে এই জিনিসগুলোকে আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করবে। এই কমিটি আসলে কিভাবে গঠন করা হবে? এই কমিটি সন্দ্বীপের মানুষের ভোটে গঠন করা হবে। এটা আসলে কোনো জাতীয় কমিটি না, এটা আসলে কোনো রাজনৈতিক কমিটি না। সো সন্দ্বীপের মানুষ যাকে যোগ্য মনে করবে, যারা নিজেদেরকে আসলে যোগ্য হিসেবে ওই জায়গায় স্থাপন করবে, এই জন্য অবশ্যই তাদের ন্যূনতম শিক্ষা অবকাঠামো এগুলো দরকার। যেমন একজন ইঞ্জিনিয়ারের দরকার, একজন ডাক্তারের দরকার, একজন শিক্ষকের দরকার, একজন জেলা প্রশাসকের দরকার, যারা অতীতে ছিলেন হ্যাঁ অথবা কন্টিনিউতে আছেন, তারা হয়তো এই নাগরিক কমিটিতে অংশগ্রহণ করতে পারে। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ অংশ না গ্রহণ করাই বেটার, কারণ রাজনৈতিক যদি অংশগ্রহণ করে তাহলে এখানে রাজনৈতিক এজেন্ডা যুক্ত হয়ে যাবে। পাশাপাশি প্রত্যেকটা কমিটি 2 বছর পর পর
চেঞ্জ হবে। কিন্তু স্ট্যান্ডিং কমিটির কাজ হচ্ছে তারা স্থায়িত্ব থাকবে ১০ বছরের জন্য অথবা ৫ বছরের জন্য। তারা নেতৃত্ব দিবে যে পূর্ণাঙ্গ কমিটি, যে চলমান কমিটি থাকবে সেটা ২ বছরের জন্য কি চলমান থাকবে। ওই চলমান কমিটির কাজ হচ্ছে যে ও তহবিল গঠন করা, সন্দ্বীপ উন্নয়নের কাজ করা এবং হচ্ছে যে সন্দ্বীপের মানুষের সাথে, হৃদয়ের মানুষের সাথে কি সংযোগ স্থাপন করা। পাশাপাশি দুর্নীতিমুক্ত প্রকল্প আমাদের আসলে গঠন করা উচিত এই কমিটির মাধ্যমে। এবং স্ট্যান্ডিং কমিটি নিয়মিত প্রকল্পসমূহ মূল্যায়ন করবে এবং হচ্ছে যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে চলমান কমিটির সাথে কথা বলে। আমরা যেহেতু সন্দ্বীপকে আধুনিকায়ন করার চিন্তা ভাবনা করছি, তাহলে আধুনিকায়নের পাশাপাশি কিন্তু আমাদের আধুনিক ট্রাফিক সিস্টেমও কিন্তু নির্মাণ করতে হবে। আধুনিক ট্রাফিক সিস্টেম নির্মাণ করলে আমাদের সিগন্যাল সিস্টেম নির্মাণ করতে হবে। সিগন্যালগুলো আধুনিক হতে হবে, যেটা বাইরের দেশগুলোতে হয়, মধ্যপ্রাচ্য বা ইউরোপিয়ান ইউনিয়নগুলোতে বা আমেরিকা বা আদার যে দেশগুলো আছে সেগুলোতে। এবং ওয়ান স্টপ টুল সার্ভিস আমাদের নির্মাণ করতে হবে। অবশ্যই আমরা ৬ লেনের সড়ক বানালে যদি আমরা ড্যাম নির্মাণ করি, অবশ্যই এখানে টুলের একটা ব্যবস্থা থাকবে। সেই টুল ব্যবস্থাটা সেটা ওয়ান স্টপ যেন হয়। এবং সিসি ক্যামেরা নির্ভর মনিটরিং, যাতে অপরাধ এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে সেটাকে কমিয়ে। নাগরিক কমিটির আসলে যে কাজটা হবে, আমরা বলছিলাম তহবিল গঠন করা। তহবিল গঠন করে আসলে কি করবে? কর্মসংস্থান, দারিদ্র্য বিমোচন করবে। প্রবাসী জনশক্তি বাড়ানো। তাদেরকে আসলে একটা ট্রেন আপ করবে। বিভিন্ন ধরনের স্কিল আপ করবে। স্কিল আপ করার পর তারা একটা স্কিলে যদি তারা ভুক্ত হয়, পাশাপাশি ল্যাঙ্গুয়েজ কোর্স করাবে এবং তারপর তাদেরকে জনশক্তিতে রূপান্তর করে ইউরোপ, আমেরিকা বা মধ্যপ্রাচ্য দেশগুলোতে তারা পাঠাতে সাহায্য করবে। যাদের অর্থনৈতিক সামর্থ্য নেই তাদেরকে এই তহবিল থেকে টাকা দিয়ে তাদেরকে পূর্ণাঙ্গ সাহায্য করবে এই নাগরিক কমিটি। এবং পাশাপাশি স্থানীয় হস্তশিল্প এবং কৃষি শিল্পকে যাতে আরো আগে নেওয়া যায় সেই বিষয়ে তারা হস্তক্ষেপ করবে এবং সেখানে মনোযোগ নিবেশ করবে। এবং নিঃস্বার্থ সমাজ গঠন, যেখানে হচ্ছে সমাজে কোনো ভেদাভেদ থাকবে না, রাজনৈতিক কোনো পরিচয় থাকবে না এবং প্রত্যেক মানুষই সন্দ্বীপের মানুষ এবং প্রত্যেক মানুষই সন্দ্বীপের জন্য কাজ করবে। সেই জিনিসটা মানুষের ভিতরে ডেভেলপ করা, এটা হচ্ছে যে নাগরিক কমিটির অন্যতম একটা কাজ। সন্দ্বীপ কেন স্ট্র্যাটেজিক্যালি গুরুত্ব? সন্দ্বীপ বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এমন একটি ভৌগোলিক অবস্থানে রয়েছে যা জাতীয় ও আন্তর্জাতিক বাণিজ্যের এবং যোগাযোগ অভ্যন্তরীণ গুরুত্ব অপরিসীম। যেমন চট্টগ্রাম এবং কক্সবাজার বিকল্প বন্দর হতে পারে কিন্তু সন্দ্বীপ। ভারত, নেপাল, ভুটান ও তাদের ট্রানজিট বিকল্প হাব হতে পারে কিন্তু সন্দ্বীপ। এবং সমুদ্রপথে আন্তর্জাতিক করিডোর হতে পারে কিন্তু সন্দ্বীপ। এবং সন্দ্বীপে যদি এই ধরনের অবকাঠামোগুলো নির্মাণ করা হয় সন্দ্বীপকে ঘিরে, কিন্তু সন্দ্বীপের অর্থনীতি পাশাপাশি চট্টগ্রাম বন্দরের উপর একটা চাপ কমবে এবং পাশাপাশি বাংলাদেশের রাজস্ব এবং বাংলাদেশের অর্থনীতিতে একটা অপরিসীম ভূমিকা সন্দ্বীপ রাখবে। আমার আজকের যে ভিডিওগুলো তার মধ্যে আমি সবচেয়ে গুরুত্ব দিয়েছি গ্রিন ইপিজেড এবং সন্দ্বীপের ড্যাম নিয়ে এবং যোগাযোগ ব্যবস্থা নিয়ে। আপনারা যদি চান আপনাদের কমেন্টস এবং মতামতের ভিত্তিতে, আপনাদের লাইক কমেন্ট শেয়ার উপর ভিত্তি করেই কিন্তু আমি নেক্সট ভিডিও তৈরি করবো। আপনারা যদি বলেন যে না ভাই আমি এটার উপরে একটা ভিডিও চাই এবং আসলে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব, কে সরকারের কাছে এটা উপস্থাপন করবে, সরকার যদি রাজি না হয় পরবর্তী ধাপ কি হবে, এবং পরবর্তী ধাপে যদি নাগরিক কমিটি আসলে কারা হবে, নাগরিক কমিটি আসলে কি, এগুলো নিয়ে আমি হয়তো বিস্তারিত কথা বলতে পারি। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। যদি এই ভিডিওতে ১,০০০ লাইক কমেন্ট হয় তাহলে আমি পরবর্তী ভিডিওতে আমি আগাবো। ধন্যবাদ পাশে থাকার জন্য এবং আমি আশা করি সন্দ্বীপের সবাই এই ভিডিওটি পছন্দ করবেন এবং শেয়ার করবেন।